বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বর্গ ও বর্গমূল সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বইয়ে কি বলছে আমরা একটু যদি দেখি। বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। এখন বর্গ একটি আয়ত বলছে, আমরা জানি আয়ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, আর বর্গের সবগুলা বাহুই সমান। তাই বলছে এখানে বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। এখন বর্গের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণন ক বর্গ একক বা ক স্কয়ার বর্গ একক। এটা কেন হয় এই সম্বন্ধে যদি আমরা একটু দেখি, যে আমরা জানি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই যে দৈর্ঘ্য গুণ এই প্রস্থ হয়। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু বর্গের সবগুলো বাহুই সমান, সেহেতু বর্গক্ষেত্রের এই বাহুটা যদি x মিটার হয় তাহলে এইটাও x মিটার। যদি ধরে নেই আমরা এটাকে দৈর্ঘ্য আর এইটাকে প্রস্থ, তখন ক্ষেত্রফল আসবে দৈর্ঘ্য x গুণন প্রস্থ x, তখন আসবে x আর x x স্কয়ার। এ কারণেই মূলত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার বা ক গুণন ক বা বাহু গুণন বাহু হয়। এবার আমরা বর্গ এবং বর্গমূলের মধ্যে পার্থক্য দেখব ইনশাআল্লাহ। তো এখানে বলছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, কোন সংখ্যাকে আমরা ধরে নিলাম সংখ্যাটা 5, সেই সংখ্যা দ্বারা গুণ করলে, আবার সেই সংখ্যা মানে 5 দ্বারাই গুণ করলাম, যে গুণফল পাওয়া যায়, গুণ করলে হবে 5 5 25, যে গুণফল পাওয়া যায়, গুণফল এটা পাওয়া গেছে, তা ওই সংখ্যার বর্গ। তার মানে এখানে 25 হচ্ছে বর্গ। কার বর্গ? এই 5 এর বর্গ। এবং সংখ্যাটি মানে এই যে সংখ্যাটি গুণফলের বর্গমূল, মানে এই 25 এর গুণফলের বর্গমূল। বর্গমূল। আশা করি তোমরা বুঝতে পেরেছো বর্গ এবং বর্গমূলের মধ্যে পার্থক্যটা কি। আমরা পূর্বের অংশে দেখলাম বর্গ এবং বর্গমূল, এই দুটা যদি আর একটু ক্লিয়ার করি আমরা যদি এখানে লিখি 3 গুণন 3, তাহলে বর্গ হচ্ছে একই সংখ্যার গুণফল, একই সংখ্যার গুণফল হচ্ছে বর্গ। 3 গুণ 3 করলে আসতেছে 9। এইটাকে আবার আমরা এভাবে লিখতে পারি 3 স্কয়ার। তাহলে এই যে 9 এটা হচ্ছে বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যাটা কোত্থেকে উৎপন্ন হয়েছে? 3 আর 3 থেকে উৎপন্ন হয়েছে। এই কারণে এখানে 3 হচ্ছে বর্গমূল। এবার আমরা দেখব যে পূর্ণবর্গ সংখ্যা কি। এই পূর্ণবর্গ সংখ্যা বোঝার জন্য দেখো এখানে কিছু সংখ্যা দিছে 1 4 9 15 49। সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। কি বলছে? এগুলো
অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়। যেমন ধরো আমি যদি এখানে এই 49 সংখ্যাটাকে বিশ্লেষণ করি, 49 কি বলছে, সংখ্যাগুলোর বৈশিষ্ট্য কি, এগুলো অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়। কিভাবে? দেখো 49 কে আমি 7 স্কয়ার দিতে পারি, তাহলে এই 49 সংখ্যাটা 7 এই পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে আমরা প্রকাশ করতে পারছি। এটা হচ্ছে এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য। এখন কি বলছে, 1, 4, 9 এবং 49 এই সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা। কেন? অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়, যার কারণে এগুলা পূর্ণবর্গ সংখ্যা। এই যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। যেমন আবার যদি দেই আমরা 49 এর বর্গমূল হচ্ছে, এটাকে যদি বর্গমূল করি রুট দেই তাহলে 7 আসবে। তো এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা আমরা জানি। আমরা যদি পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞাটা বিশ্লেষণ করি তাহলে কি আসে দেখো, সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা যায়, তবে m বর্গ সংখ্যা। কি বলছে ভালো করে বুঝো। সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m, আমরা একটি স্বাভাবিক সংখ্যা m ধরে নেই, যেমন 64 একটা স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিলাম। এই স্বাভাবিক সংখ্যাটাকে, এই mটাকে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা যায়, অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে, বর্গ কি, আমরা যদি 8 এর উপর স্কয়ার দেই এটা হচ্ছে বর্গ, তাহলে এই যে স্কয়ার এটা বর্গ, তাহলে n এর বর্গ আকারে প্রকাশ করা যায়। তাহলে এই যে একটি স্বাভাবিক সংখ্যা m, এইটাকে আমরা n এর বর্গে রূপান্তর করছি, তখন কি হবে, তখন এই যে m সংখ্যাটি হচ্ছে বর্গ সংখ্যা, তখন এই যে m যে সংখ্যাটি 64 এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা। আর m কে বলা হবে, এই যে m কে বলা হবে, এই m টাকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমরা m কে স্কয়ার আকারে প্রকাশ করাইতে পারছি, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আবার আমরা বর্গ বলতে কি বুঝি, দুইটা সংখ্যা, দুইটা একই সংখ্যার বা দুইটা একই জিনিসের গুণফল। একইভাবে আমরা যদি 64 ক্ষেত্রে খেয়াল করি তাহলে আমরা এই 64 কে দুইটি একই সংখ্যার গুণ আকারে প্রকাশ করতে পারি, অতএব 64 হচ্ছে এখানে পূর্ণবর্গ সংখ্যা, আর 64 এর বর্গমূল হচ্ছে এখানকার একটা 8। এইবার আমরা দেখব যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করে। বর্গমূল কি, আমরা একটু আগে দেখলাম যে বর্গ সংখ্যার মূল যেটা, যেখান থেকে বর্গটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে বর্গমূল। এখন এই ক্ষেত্রে আমরা এই রুলস গুলো দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ। এই লক্ষ্য করি, এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। তো এখানে বলছে প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। ধরো সাপোজ তোমার এই 36 সংখ্যাটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। তো এটার বর্গমূল নির্ণয় করার জন্য এই প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। এই 36 সংখ্যাটাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ বলতে আমাদের এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যে সংখ্যাটা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। যেমন এখানে আমরা 36 কে 2 দ্বারা ভাগ করছি, 2 কে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না।
2 দ্বারা যখন ভাগ করব তখন আসবে এখানে 18। আবার এই 18কে আরেকটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করছি, সেটা হচ্ছে আবার 2। 2 দ্বারা 18কে ভাগ করলে হয় 9। তো এই 9কে আবার মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করছি, তখন আসবে 3 তিরিকে 9। তো সর্বপ্রথম কাজ হচ্ছে যে এই মৌলিক গুণনীয়কগুলো বের করা, যেগুলো দ্বারা আমরা বিশ্লেষণ করলাম। দেন প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে। প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়ককে, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এই যে 2 আর 2 এটা হচ্ছে এক জোড়া এক জাতীয়, এক জোড়া এক জাতীয় সংখ্যাকে লিখলাম আমরা। তারপর এই 3 আর 3 এই এক জোড়াকে আরেকবার লিখতে হবে আমাদের, একসঙ্গে জোড়ায় জোড়ায় পাশাপাশি লিখতে হবে। দেন প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি করে গুণনীয়ক নিয়ে গুণ আকারে লিখতে হবে। এখানে আমরা জোড়ায় জোড়ায় নিছি, এখান থেকে আমরা এই 2টা 2 এর মধ্যে একটা 2 নিব, এই 2টা 3 এর মধ্যে একটা 3 নিব, নিয়ে গুণ আকারে লিখতে হবে। এই যে আমরা এখানে গুণ আকারে লিখছি। আফটার দ্যাট প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল। এই প্রাপ্ত গুণনীয়ক সমূহ, আমরা যে প্রাপ্ত গুণনীয়ক 2টা পাইলাম, এই 2টার গুণফল তখন হবে উক্ত বর্গমূল। তাহলে 3 আর 2 গুণ করলে আসতেছে 6। এভাবেই মূলত মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। তো এটা যদি আমরা একটু প্র্যাকটিস করি আরেকবার, সাপোজ আমি এখানে 81 মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, 81কে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। দেখো 81কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়। 9 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 9 9 81 হবে। কিন্তু এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় আমরা এটা করতে পারবো না, কারণ 9 মৌলিক সংখ্যা নয়। কেননা 9কে আবার 3 আর 3 দ্বারা ভাগ করা যায়। এই জন্য আমরা এই 9 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 9 মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের 81কে এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যে সংখ্যাটা এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। যেমন আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা আমরা ভাগ করলে এখানে আসতেছে 3 দুগুণ 6, 7 8 21, 3 7 21, 27 আসতেছে। আবার আমরা এই 27কে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারি 3 দ্বারা, 3 9 27। আবার আমরা 9কে ভাগ করতে পারি 3 দ্বারা, 3 তিরিকে 9। এগুলো হচ্ছে সর্বপ্রথম আমাদের গুণনীয়ক বের করার কাজ। গুণনীয়ক বের করার পর কি করতে হয়, যে এক জাতীয় সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় লিখতে হয় গুণ আকারে। তো এখানে যেহেতু সবগুলোই একই সংখ্যা, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এই দুইটাকে এক জোড়া 3:3, আবার হচ্ছে যে এই দুইটাকে আরেক জোড়া আকারে লিখতে পারি যে 3 গুণন 3। তারপর কি করতে হয়, যে জোড়ার থেকে একটা সংখ্যা নিতে হয়। তাহলে দুইটার থেকে আমরা একটা 3 নিব, গুণ, তারপর এই দুইটার থেকে একটা 3 নিব। তো এটা গুণ করলে আসতেছে 3 তিরিকে 9। তাহলে আমরা দেখলাম 81 এই 81 সংখ্যাটার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করলে আসবে 9। আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝেছো। এরপরেও কোনো সমস্যা থাকলে ইনশাআল্লাহ তোমরা কমেন্টে জানাবা।